নির্বাচন কমিশনকে 10 লাখ রোহিঙ্গার তথ্য দেবে ইউএনএইচসিআর। পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের সমন্বয়ে টেকনিক্যাল টিম গঠন। নির্বাচন পেছালে ফ্যাসিবাদের পুনরুত্থান করতে পারে আশঙ্কা তারেক রহমানের। ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। বেশিরভাগ সময়ই পলিটিক্যালি মোটিভেটেড হয়ে সিদ্ধান্ত দেয় আদালত, মন্তব্য জামাত আমিরের। বিচারাঙ্গনকে সংস্কারের তাগিদ। এবং ঈদ যাত্রায় ট্রেন টিকেটের জন্য অনলাইন যুদ্ধ। প্রথম 30 মিনিটে 1.25 কোটি হিট। ঝক্কি এড়াতে আগে ভাগে ঢাকা ছাড়ছেন অনেকেই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। মোহনা সংবাদে শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে বাসিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠকে তিনি দেশ বিদেশে সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে বেইজিং তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বুধবার হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন চলার মধ্যে চীনের কাছ থেকে কূটনৈতিক স্বীকৃতি এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে চায় ডক্টর ইউনূস নেতৃত্বাধীন সরকার। আগামী 27 মার্চ হাইনান প্রদেশের বোয়াও ফোরামের উদ্বোধন অধিবেশনে যোগ দেবেন ডক্টর ইউনূস। পরের দিন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। জাতিসংঘের তালিকাভুক্ত 10 লাখ রোহিঙ্গার ডেটাবেস ব্যবহারের অনুমতি পেয়েছে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং ইউএনএইচসিআর এর সমন্বয়ে টেকনিক্যাল টিম গঠন করা হয়েছে। বিকেলে সংস্থাটির সঙ্গে বৈঠক শেষে এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির আরও জানান, ইউএনএইচসিআর এর ডেটা অনুযায়ী কোনো রোহিঙ্গা ভোটার তালিকায় যুক্ত হয়ে থাকলে বাদ দেওয়া হবে। এমআর আসাদের প্রতিবেদন। 2017 সালের পর বিভিন্ন সময়ে বাংলাদেশে শরণার্থী হয়ে প্রবেশ করা রোহিঙ্গাদের ডেটাবেস তৈরি করে ইউএনএইচসিআর। সংস্থাটির কাছে 18 সাল থেকেই ডেটাবেস ব্যবহারের সুযোগ চাইলেও পায়নি বাংলাদেশ। এ নিয়ে সংস্থার প্রতিনিধির সঙ্গে বুধবার নির্বাচন ভবনে বৈঠকে বসেন এনআইডি ডিজি। বৈঠক শেষে ডিজি হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, জাতিসংঘের কাছে থাকা 10 লাখ রোহিঙ্গার তথ্য পররাষ্ট্র ও এনআইডি উইংকে ব্যবহারের সুযোগ দেবে সংস্থাটি। এই ডেটাটা ইলেকশন কমিশনে থাকবে নাকি মোফায় থাকবে নাকি অন্য কোথাও থাকবে, এটা নিয়েও একটা গভর্নমেন্টের সিদ্ধান্তের ব্যাপার ছিল। ইতোমধ্যে এই সিদ্ধান্তটি চূড়ান্ত হয়েছে যে এটা ইলেকশন কমিশনে থাকবে। মোফা সম্মত হয়েছে যে না, এটা ইলেকশন কমিশনে থাকতে পারে। ডেটা ব্যবহারের সুযোগ পাওয়ায় রোহিঙ্গাদের এনআইডি নিবন্ধন চিহ্নিত করা সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি। ওনারা আমাদেরকে ওনাদের ডেটা শেয়ারিংটা এমনভাবে করবে যাতে করে আমরা রোহিঙ্গা আইডেন্টিফাই করতে পারি। কারণ আমার তো দরকার হচ্ছে রোহিঙ্গা আইডেন্টিফাই করা, কোনো একজন ব্যক্তিকে না। যখনই আমরা এই ডেটাটা পাবো, আমরা যখনই হাতের ছাপটা দিব, ওই ডেটার সাথে মিলালেই তো আমরা জেনে যাব যে এটা ম্যাচ করছে কি করছে না। ম্যাচ করলেই তো আমরা বুঝে যাব যে এটা রোহিঙ্গা। তথ্য ব্যবহারের প্রক্রিয়া বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, এনআইডি ও ইউএনএইচসিআর এর টেকনিক্যাল টিম কাজ করবে বলেও জানান হুমায়ুন কবির। আমরা এই 3 পক্ষ মিলে একটা টেকনিক্যাল টিম করে দিয়েছি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সংস্কার অজুহাতে নির্বাচন পেছালে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের ভোটে ক্ষমতায় গেলে বিএনপি জাতীয় সরকার গঠন ও সংস্কার কাজ অব্যাহত রাখবে বলেও জানান তিনি। রাজধানীর লেডিস ক্লাবে রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে তারেক রহমান এসব কথা বলেন। এসইউ সেলিমের প্রতিবেদন। রাজনৈতিক দলের নেতাদের সম্মানে রাজধানীর লেডিস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, এলডিপি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, ইসলামী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
ইফতার পূর্ব বক্তব্যে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ছোটখাটো মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সংস্কার ও নির্বাচন একসঙ্গে এগিয়ে নেওয়ার আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। আমরা যদি ধরে নিই নির্বাচন ডিসেম্বরে হবে, তাহলে তার এই বক্তব্যটা সঠিক রেখে নির্বাচন কমিশনের উচিত হবে শিডিউলগুলি ডিক্লেয়ার করা যথাসময়ে। নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয়েছে কিংবা রাষ্ট্র সংস্কার নিয়ে আমি মনে করি অহেতুক বিতর্ক এবং বিভাজন হচ্ছে, এইটাকে কমিয়ে আনার জন্য বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে ভূমিকা নিতে পারে। 5ই আগস্ট বাংলাদেশের জনগণ যেই শক্তিকে পরাজিত করেছে, মুজিববাদ এবং আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ আসলে বিদায় করেছে। ফলে বাংলাদেশের যেই সামনের ভবিষ্যৎ রাজনীতি নির্বাচন, সেখানে আসলে সেই মুজিববাদী রাজনীতি কোনো স্থান আসলে হবে না। সংস্কার ইস্যুতে নির্বাচন পেছালে ফ্যাসিবাদের পুনরুত্থানের আশঙ্কা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সহ প্রতিটি রাজনৈতিক দল মনে করে সংস্কার এবং নির্বাচন উভয়টিই প্রয়োজন। চরমপন্থা এবং ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। সংস্কার ও নির্বাচন একই সঙ্গে চলবে জানিয়ে জনগণের ভোটে ক্ষমতায় গেলে বিএনপি জাতীয় সরকার গঠন করবে বলে জানান তিনি। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলের প্রতিনিধি এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করবে। ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে জানিয়ে যে কোনো মূল্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারেক রহমান। স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কোনো কাজে আসবে না ইনশাআল্লাহ। এস.ইউ. সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। গণতন্ত্র। দেশের আদালতগুলোতে বেশিরভাগ সময়ই পলিটিক্যালি মোটিভেটেড হয়ে সিদ্ধান্ত দেওয়া হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সুপ্রিম কোর্ট বার কাউন্সিল অডিটোরিয়ামে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জামায়াতে আমির বলেন, বিচারাঙ্গনকে সংস্কার করা গেলে সমাজের বেশিরভাগ জায়গা ঠিক হয়ে যাবে। এ সময় ন্যায়ের পক্ষে অসহায় নিপীড়িতদের পাশে থাকতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। বছরের পর বছর জেলে আছে, কিন্তু তার জন্য বলার কেউ নাই, করার কেউ নাই। এই জায়গাটা যদি আপনি দুই একটাকে ইস্যু আপনার সারা জীবনে অ্যাড্রেস করতে পারেন, হয়তোবা আদালতে আখেরাতে এই লোকটাকে, ইনোসেন্ট লোকটাকে মুক্ত করার জন্য আপনি যে এখানে ফাইট করেছেন, আল্লাহ তাআলা সেখানে আপনার মুক্তির ব্যবস্থা করে দেবেন। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। তবে আসামিপক্ষ আশা করছে আপিল বিভাগেও খালাসের রায় বহাল থাকবে। এদিকে অস্ত্র মামলায় 17 বছরের দণ্ড থেকে খালাস পেয়েছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিস্তারিত কাজী পাপুর রিপোর্টে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ 49 জনের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল করার খবর আসে বুধবার সকালে। এমনকি মামলাটি আপিল শুনানির জন্য সর্বোচ্চ আদালতের কার্যতালিকাতেও রাখা হয়। তবে শেষ পর্যন্ত এদিন আর শুনানি হয়নি। অনেকের প্রশ্ন, খালাসের রায়ের বিরুদ্ধে কেন আপিলে গেল রাষ্ট্র? তার ব্যাখ্যা দিলেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। যেহেতু রাষ্ট্র আপিল দায়ের করার এখতিয়ার রাখে এবং তারা যে পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেছে, আমি মনে করি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এরকম আপিল দায়ের করে সর্বোচ্চ আদালত এগুলো নিষ্পত্তি হওয়া সকলের জন্যই কল্যাণকর এবং মঙ্গলকর। আলোচিত এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে ফাঁসি এবং তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। বিভিন্ন মেয়াদে সাজা হয় 11 জনের। হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছে 21শে আগস্টের মামলায়, সুপ্রিম কোর্টও সেই রায়কে যথাযথভাবে আপিল করবেন এবং বহাল রাখবেন। এদিন বাসা থেকে অস্ত্র উদ্ধার মামলায় লুৎফুজ্জামান বাবরকে খালাসের রায় দিয়েছেন হাইকোর্ট। আদেশে অবৈধ ঘোষণা করা হয়েছে 17 বছরের কারাদণ্ডের রায়। যে কয়জন প্রধানতম ভিকটিম ছিলেন, তিনি ছিলেন সবচাইতে বড় টার্গেট। এই 1-11 সরকারের জন্য এটিও একটি বড় শিক্ষা হয়ে থাকলো যে এইভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে হ্যারাস করলে, সাজিয়ে মামলায় আসামি করলে তার শেষ পরিণতি ভালো হয় না।
অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা বাতিল সঠিক ছিল কিনা সে বিষয়ে আগামী 23 এপ্রিল রায় দিবেন আপিল বিভাগ। এছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। 4 বছর আগে রাজধানীর বনশ্রীতে 7 বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারক জয়শ্রী সমাদ্দার এই রায় দেন। এদিকে রাজধানীর খিলক্ষেতে 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে খিলক্ষেত বাজার এলাকায় গণপিটুনির ঘটনা ঘটে। এর আগে ভিকটিমকেও ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। মূল্যস্ফীতি কমানো, ব্যাংক স্থিতিশীল, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক বৈষম্য দূর করার লক্ষ্য নিয়ে আগামী বাজেট প্রণয়ন করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে 2025-26 অর্থ বছরের বাজেট সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এনবিআর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার শুরু হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, বাকি সংস্কার পরবর্তী সরকার করবে। এ সময় সামাজিক নিরাপত্তা ভাতা ন্যূনতম 5,000 টাকা দাবি জানান সাংবাদিকরা। বাজেটটা একটু বেশি গুরুত্বপূর্ণ যে এটা যেন তথাকথিত গতানুগতিক বাজেট না হয়ে যদি কিছুটা ইনোভেশন থাকে যেটা পরবর্তীকালে। অতএব আমাদের চ্যালেঞ্জগুলো আপনারা মূল্যস্ফীতি, তারপর আপনার ফরেন রিজার্ভ বিষয়ে আপনার চাপ করছে, ব্যাংকিং সেক্টরে লিকুইডিটি প্রবলেম আছে, ব্যবসাটা মন্থর হয়ে গেছে, তাই না? বড় ব্যবসা বলুন, ছোট ব্যবসা বলুন, কর্মসংস্থান আমাদের সাথে বড়, সামাজিক সেক্টরে কীভাবে আরও বেটার করা যায়, শিক্ষা এবং বিশেষ করে প্রযুক্তিকে। ঈদ যাত্রার টিকিট পেতে অনলাইন যুদ্ধে হুমড়ি খেয়ে পড়েছেন কোটি মানুষ। বিশেষ ব্যবস্থায় বিক্রির 6ষ্ঠ দিনে প্রথম 30 মিনিটে মোবাইল অ্যাপে হিট করেছে প্রায় 1.25 কোটি মানুষ। 29 মার্চের টিকিটের জন্য আজ ঢাকাসহ সারা দেশে বিক্রি হয়েছে প্রায় 33,000 আসনের টিকিট। এদিকে ঝক্কি এড়াতে সন্তান সন্ততি নিয়ে অনেকে আগেভাগেই ঢাকা ছেড়েছেন। আরও জানাচ্ছেন মুশাফির হোস। ঈদুল ফিতর উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় শুক্রবার। সেদিন দেয়া হয় 24 মার্চের টিকিট। বিক্রির 5ম দিনে এসে 29 মার্চের টিকিটের জন্য চলে অনলাইনে যুদ্ধ। টিকিট পাওয়ার যুদ্ধে হেরে যান বেশিরভাগ মানুষ। অনলাইনে বিক্রি শুরুতেই সব টিকিট শেষ, এমন অভিযোগের অন্ত নেই। মিনিট তো পরের কথা, সেকেন্ডের মধ্যে তো টিকিট নেই, সেকেন্ডেও না, যেটাই সাদা থাকে ক্লিক করলেই ওটা দেখা যায় যে বুকড। ট্রেনে চেক করা হয় ঈদের যে জার্নিটা, ম্যাক্সিমামই এনআইডির সাথে কারো মিল পাওয়া যাবে না, কারণ তারা ম্যাক্সিমামই কোনো সিন্ডিকেট অথবা কোনো থার্ড পার্টির মাধ্যমেই টিকিট তারা সংগ্রহ করবে। টিকিটটা 3-4 দিন আগে ঢুকে দেখি নাই, একটা টিকিট নাই, এনওআইসি জিজ্ঞাসা করি টিকিট নেই, এখন টিকিট ছাড়াই যাইতেছি আমরা, ধরলে কিছু হাতে ধরাই দেবো শেষ। কেন ভালো আসনে টিকিট দ্রুত শেষ হয়ে যায়? দালালেরা ভালো টিকিট আগে থেকেই কেটে রাখছে কিনা, ইন্টারনেট সুবিধাহীন মানুষ কিভাবে টিকিট পাবে, এমন বিষয় আমলে নেয়ার তাগিদ দেন যাত্রীরা। টিকিট যে সময় ছাড়ে 5 মিনিট অথবা 10 মিনিট পরে করলে তখন আর পাওয়া যায় না টিকিট। একজনের আইডি ব্যবহার করে আরেকজন কিনতেছে। এই জন্য এই অনলাইন সিস্টেমটাকে আরও সিকিউর কীভাবে করা যায় সেটা উদ্বোধন কর্মকর্তাদের এটা নিয়ে চিন্তা করা অবশ্যই দরকার আছে। 29 তারিখের টিকিটের কথা বলি, প্রায় 2.5 কোটির মতো মানুষ সেখানে ভিড় করছিল। সেক্ষেত্রে ঈদের টিকিট পাওয়া অনেক ভোগান্তি। অগ্রিম টিকিট বিক্রি অনুযায়ী ঈদযাত্রা শুরু হবে আরও 5 দিন পর। শেষ দিকের ঝক্কি এড়াতে অনেক পরিবারের নারী শিশু সদস্যরা আগে ভাগেই ঢাকা ছাড়ছেন। একটু সুবিধা হয়, একটু ভিড় কম থাকে, এই কারণে যাওয়াটা আর কি ভালো হয়। একটু আগে গেলে আর কি আমাদের জন্য ভোগান্তি কম হয়, পরে তো অবশ্যই ভিড় হবে, সবার একটা যাওয়ার তাড়া থাকে। ঈদের সময় স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 গুণ চাপ বাড়ে রেলের ওপর, যা সামাল দেয়া একেবারে অসম্ভব। 1 দশকে শুধু আন্তনগর ট্রেন চালুতেই জোর দিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা। বিপরীতে বন্ধ হয়েছে 93টি লোকাল, মেইল ও কমিউটার ট্রেন। ফলে স্বল্প দূরত্বে যাতায়াতকারী মানুষের ট্রেনে চড়ার সুযোগ কমেছে, আর ঈদ ঘিরে রীতিমতো যুদ্ধ পরিস্থিতির তৈরি হয় টিকিটের জন্য। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দীর্ঘ 8 বছর ধরে চাকরি করেও এখনও স্থায়ী হয়নি রেলওয়ের 1505 জন গেটকিপার ও গেটম্যানকে।
একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন করা হয়নি। রেলের বিধি মোতাবেক ৩ বছরের বেশি চাকরির পর স্থায়ীকরণ সম্ভব, তবুও তাদের দাবি উপেক্ষিত। আগামী ২৪ মার্চের মধ্যে চাকরি স্থায়ীকরণের প্রজ্ঞাপন জারি করা হবে, না হলে সকাল ৬টা থেকে সারা দেশে রেলপথ অবরোধ কিংবা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও পুলিশের গুলিতে গত ১৮ জুলাই যাত্রাবাড়িতে হামলায় নিহত হন সাংবাদিক মেহেদী। তবে পরিবারের অভিযোগ, আসামিদের হুমকিতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধনে নিহতের বাবা মোশাররফ হোসেন জানান, মামলার আসামিরা মামলা প্রত্যাহার করে নেয়ার হুমকি দিচ্ছে। নিহতের মা মাহমুদা খাতুন আসামিদের ফাঁসি দাবি করেন। পরে শেখ হাসিনা সহ ২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। দেশের বাইরের খবর। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই। আগের দিনে ৪০০ জনের পর বিমান হামলা চালিয়ে আজ আরও ১৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। হামাসকে নির্মূল না করা পর্যন্ত এই হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছে তেল আবিব। এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া, ইরান, তুরস্ক সহ বিভিন্ন দেশ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। আমেরিকার মদদে যুদ্ধবিরতি চুক্তি পণ্ড করে ফের গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। সবশেষ রাফা, খান ইউনিস সহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়ে আরও ১৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এ নিয়ে গেল ২৪ ঘণ্টায় প্রাণহানি ৪ শতাধিক, আহত হয়েছে ৬০০-র কাছাকাছি ফিলিস্তিনি। বিভিন্ন এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের এরই মধ্যে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সামরিক বাহিনী আইডিএফ। এমন পরিস্থিতিতে আবারও পথে নেমেছে গাজার বিভিন্ন এলাকার মানুষ। গাড়িতে, ট্রাকে, পায়ে হেঁটে যে যেভাবে পারছে ছুটছে শুধু একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে। হামাস বলছে, হামলা চালিয়ে গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি একতরফা বাতিল করেছে ইসরায়েল। পাল্টা অভিযোগ করছে তেল আবিবও। এদিকে গাজা উপত্যকার প্রধানমন্ত্রী ইসাম দালিসকে হত্যার দাবি করেছে ইসরায়েল। সোমবার মধ্যরাতে গাজা জুড়ে ব্যাপক বোমা হামলায় তিনি নিহত হন বলে এক বিবৃতিতে জানানো হয়। এদিকে নিরস্ত্র বেসামরিকদের উপর ফের হামলা চালানোয় নিন্দা জানিয়েছে কাতার, জর্ডান, সৌদি আরব, তুরস্ক, রাশিয়া ও জাতিসংঘ। এই হামলার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। এ সময় যে কোনো মূল্যে বন্দী ইসরায়েলিদের ফিরিয়ে আনার দাবি জানান তারা। বিশ্লেষকরা বলছেন, গাজা দখল পরিকল্পনা ভেস্তে যাওয়ায় তেল আবিবকে এমন বর্বর হামলার অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ৯ মাস পর আবারও পৃথিবীর বুকে ফিরলেন নাসার ২ নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। মাত্র ৮ দিনের জন্য মহাকাশ সফরে গেলেও মহাকাশযানের কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তারা আর ফিরতে পারেনি পৃথিবীতে। তবে পৃথিবীতে ফেরার পর যেন নতুন জন্ম হয়েছে তাদের। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। একদিন নয়, ২ দিন নয়, দীর্ঘ ৯ মাস ধরে মহাকাশে আটকে পড়েন ২ নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। গত বছর ৫ জুন মহাকাশ পাড়ি দিয়েছিলেন তারা। কথা ছিল ৮ দিনের মধ্যেই পৃথিবীর বুকে ফিরে আসবেন, কিন্তু বুচ ও সুনিতা জানতেন না এ ৮ দিনের সফরের বদলে কাটিয়ে আসতে হবে ৯ মাস। তাদের মহাকাশযানে ত্রুটি দেখা দেয় বারবার পিছাতে থাকে সুনিতা ও বুচের পৃথিবীতে ফেরার তারিখ। তবে এ পরিস্থিতির কাছে হেরে যাননি তারা। এই ৯ মাসে তারা মহাকাশের ল্যাবে নানান বৈজ্ঞানিক পরীক্ষা চালান এবং স্পেসওয়াকও করেন। শুধু তাই নয়, সবচেয়ে বেশি সময় মহাকাশে কাটানো নারী হিসেবে নতুন রেকর্ড গড়েন সুনিতা। মঙ্গলবার বাংলাদেশ সময় ১১টা ৫ মিনিটে ২ নভোচারীকে নিয়ে আইএসএস থেকে রওনা হয় স্পেস এক্সের ক্যাপসুল। বুধবার বাংলাদেশ সময় রাত ৩টা ৫৭ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলের কাছে সমুদ্রে অবতরণ করে ক্যাপসুলটি। ক্যাপসুলটি অবতরণের পরপরই তাদের স্বাগত জানায় এক ঝাঁক ডলফিন।
পৃথিবীতে ফেরার পর সুনিতা ও বুচের যেন এক নতুন জন্ম, যেখানে তাদের শিশুর মতো শিখতে হবে পায়ে হাঁটা। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে মহাকাশে থাকার ফলে নানা ধরনের শারীরিক জটিলতা দেখা যাওয়ার আশঙ্কা রয়েছে। দৃষ্টিশক্তি কমে যাওয়া, হাড় ক্ষয় হওয়া, মধ্যাকর্ষণ শক্তির অভাবে ওজন ভরের অনুপাতের তারতম্য হওয়া সহ নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে তাদের। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচে খেলার আগে ঢাকায় ফটো সেশন সেরেছে বাংলাদেশ ফুটবল দল। দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফটো সেশন শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন হেড কোচ হাভিয়ে কাবরেরা, অধিনায়ক জামাল ভুঁইয়া ও হামজা চৌধুরী। কোচ জানান, হামজা যোগ দেয় দলের শক্তি আগের চেয়ে অনেকটাই বেড়েছে। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। 17 মার্চ বাংলাদেশে পা রেখে গ্রামের বাড়ি হবিগঞ্জ ছুটে যান হামজা চৌধুরী। সেখানে 26 ঘন্টা কাটানোর পর মঙ্গলবার রাতে ফিরে আসেন ঢাকায়। ভারতের বিপক্ষে এশিয়া কাপ বাছাই ম্যাচ খেলতে ঢাকা ছাড়ার আগের দিন বুধবার টিম ম্যানেজমেন্ট ও সতীর্থদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন হামজা। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির হন কোচ হাবিয়ে কাবরেরা, অধিনায়ক জামাল ভুঁইয়া ও হামজা চৌধুরী। কোচ জানান, হামজা যোগ দেয়ায় অনেকটাই বেড়েছে দলের শক্তি। কোচ জানান, ভারতের বিপক্ষে ম্যাচের আগে 5টি সেশন অনুশীলন করবে বাংলাদেশ দল। মূলত প্রস্তুতির ঘাটতির কারণেই এমন সিদ্ধান্ত। আর অধিনায়ক জামাল ভুঁইয়া বললেন, হামজা চৌধুরী হলেন বাংলাদেশের মেসি। Hamza, Premier League player, coming to the team is like, let's say, just say it as it is. It's like our Messi is coming. I think on the 25th when Hamza hear the national anthem, I think he's going to get goosebumps. বাংলাদেশ জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছেন হামজা চৌধুরী। মাঠে নিজের সেরাটা দিতে প্রস্তুত বলেও জানান তিনি। আসলে সব ভালো করে মারতেছে। Hundreds and hundreds of messages পাইছি আমার টিমমেটের থেকে, ফ্রেন্ডের থেকে, আগের কোচের থেকে, সব congratulate করতেছে। আসলে it's so nice for them to be able to see that side of Bangladesh. বসুন্ধরা কিংস এরিনায় প্রথমবারের মতো দলের অনুশীলনে যোগ দেন হামজা চৌধুরী। I'm good, thank you. রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আবার একবার। নির্বাচন কমিশনকে 10 লাখ রোহিঙ্গার তথ্য দেবে ইউএনএইচসিআর। পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের সমন্বয়ে টেকনিক্যাল টিম গঠন। নির্বাচন পেছালে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে পারে আশঙ্কা তারেক রহমানের। ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। বেশিরভাগ সময় পলিটিক্যালি মোটিভেটেড হয়ে সিদ্ধান্ত দেয় আদালত। মন্তব্য জামাত আমিরের। বিচারাঙ্গনকে সংস্কারের তাগিদ। এবং ঈদ যাত্রায় ট্রেন টিকেটের জন্য অনলাইন যুদ্ধ। প্রথম 30 মিনিটে 1.25 কোটি হিট। ঝক্কি এড়াতে আগেভাগেই ঢাকা ছাড়ছেন অনেকে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।